আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। দীর্ঘদিন করোনা ভাইরাসের কারণে স্বাভাবিক নিয়মে ক্লাস কার্যক্রম সম্পন্ন হয়নি। সরকারের নির্দেশনা অনুযায়ী আজ আমি প্রথম তোমাদের সামনে এসেছি অনলাইনে ক্লাস নেওয়ার জন্য। প্রথমে আমি আমার পরিচয় তোমাদের সামনে তুলে ধরছি। আমি মোহাম্মদ সেলিম শেখ, সহকারী শিক্ষক হিসাব বিজ্ঞান, বোয়ালমারী জর্জ একাডেমি, বোয়ালমারী, ফরিদপুর। অনলাইন ক্লাসে তোমাদেরকে শরৎকালের শিল্পীদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। আমি আজ নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই বই সামনে নাও। আজকের আলোচনার বিষয় নগদান বই। নগদান বই আমাদের প্রথমে জানা দরকার নগদান বই কি বা নগদান বই কাকে বলে। যে সকল লেনদেন দ্বারা নগদ অর্থের প্রাপ্তি ও প্রদান ঘটে, ওই সমস্ত লেনদেন একত্রিত করে যে হিসাবের বই প্রস্তুত করা হয় তাকে নগদান বই বলা হয়। নগদান বই হিসাবের প্রাথমিক বই, এটি জাবেদার একটি অন্যতম শাখা। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, নগদান বইয়ের কিছু বৈশিষ্ট্য রয়েছে, আমরা বৈশিষ্ট্যগুলো জেনে নেই। নগদান বই একটি নির্দিষ্ট ছক অনুসরণ করে প্রস্তুত করা হয়। প্রাপ্তিসমূহ ডেবিট পাশে এবং প্রদানসমূহ ক্রেডিট পাশে লিপিবদ্ধ করা হয়। এটি হিসাবের প্রাথমিক বই, হিসাবের পাকা বহির ন্যায় কাজ করে। মোট প্রাপ্তি ও মোট প্রদান জানা যায়। প্রাপ্তি ও প্রদানের পার্থক্য নির্ধারণের মাধ্যমে উদ্বৃত্ত নির্ণয় করা সম্ভব। হিসাবে ভুল, অর্থ আত্মসাৎ, কারচুপি ইত্যাদি সংঘটিত হলে তা নিরসন করা যায়। এছাড়াও নগদ তহবিলের উপর নিয়ন্ত্রণ করা যায়। শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা কেন নগদান বই সংরক্ষণ করব, নগদান বইয়ের গুরুত্ব কি সেটি জানা দরকার। নগদ অর্থ যথাযথভাবে লিপিবদ্ধকরণের মাধ্যমে হিসাবের গতিশীলতা রক্ষা করা সম্ভব হয়। মোট নগদ প্রাপ্তি ও মোট নগদ প্রদানের পরিমাণ জানা যায়। মোট ক্রয়, মোট বিক্রয় কত হয়েছে নগদে তা জানা যায়। স্থায়ী সম্পদ ক্রয়, পাওনাদারকে পরিশোধ, প্রতিষ্ঠানের নিয়মিত খরচ প্রদানের জন্য পর্যাপ্ত অর্থ আছে কিনা তা নগদান বই থেকে আমরা জানতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের জানা দরকার নগদান বই কত প্রকার। আমি বোর্ডে লিখছি, তোমরা একটু দেখে নাও। প্রকারভেদ। প্রকারভেদ এক ধারা নগদান বই। নগদান বই। দুই ধারা নগদান বই। তিন ধারা নগদান বই। 4 খুচরা নগদান বই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিছু কিছু প্রতিষ্ঠান উক্ত 4 প্রকার নগদান বই ছাড়াও তারা সকল প্রকার নগদ প্রাপ্তি প্রদানের জন্য নগদ প্রাপ্তি জাবেদা ও নগদ প্রদান জাবেদা প্রস্তুত করে থাকে। আমাদের সকলেরই প্রত্যেক প্রকার নগদান বই সম্পর্কে জানা প্রয়োজন। আমি এ পর্যায়ে তোমাদের সামনে এক ধারা নগদান বই কি বা কাকে বলে তা উপস্থাপন করছি, তোমরা মনোযোগের সাথে শুনবে। যে সকল প্রতিষ্ঠান
কোন রকম ব্যাংকিং কার্যক্রমের সাথে অর্থাৎ ব্যাংক লেনদেনের সাথে জড়িত না হয়ে শুধুমাত্র নগদ প্রাপ্তি ও নগদ প্রদানের মাধ্যমে হিসাবের বই প্রস্তুত করে তাকে এক ঘর নগদান বই বলে। আমি তোমাদের সামনে একটি এক ঘর নগদান বইয়ের সব উপস্থাপন করছি, তোমরা দেখে নাও। নমুনা ছক। এটি ইংরেজি বড় হাতের টি অক্ষরের মতো দেখতে। এটি খতিয়ানের অনুরূপ ছক। এই ছককে দুই পাশে দুই ভাগে বিভক্ত করা হয়। হাতের বাম পাশকে বলা হয় ডেবিট, ডান পাশকে বলা হয় ক্রেডিট। ডেবিট পাশে টাকার পরিমাণ, খতিয়ান পৃষ্ঠা, ভাউচার নাম্বার, প্রাপ্তি এবং স্বল্পভাবে তারিখের একটি কলাম থাকে। অনুরূপভাবে ক্রেডিট সাইডে পরিমাণ টাকা, খতিয়ান পৃষ্ঠা নাম্বার, ভাউচার নাম্বার, প্রদান এবং তারিখ, এই মোট 10টি কলাম থাকে। তো আমরা ছকের ভিতরে প্রথমে লিখব তারিখ, প্রাপ্তি, ভাউচার নাম্বার, খতিয়ান পৃষ্ঠা, পরিমাণ টাকা, তারিখ, প্রদান, ভাউচার নাম্বার, খতিয়ান পৃষ্ঠা, পরিমাণ টাকা। কিভাবে প্রস্তুত করতে হয় সে বিষয়ে আমরা একটু জেনে নেই। প্রথমে ব্যালেন্স, বিডি পরিমাণের ঘরে লিখব। এরপর সকল প্রকার প্রাপ্তি ডেবিট পাশে বসাবো। ক্রেডিট সাইডে গিয়ে সকল প্রকার প্রদান আমরা লিখব। লেখার পরে ডেবিট পাশে নির্ধারিত সময় শেষে আমরা যে টানব, টোটাল প্রাপ্তি যোগ করব। টোটাল যোগফলকে আমরা ক্রেডিট সাইডে স্থানান্তর করব। স্থানান্তর করার পর এই টোটাল প্রাপ্তি থেকে টোটাল প্রদান বাদ দিব, যেটা থাকবে এটিকে বলা হয় ব্যালেন্স, ব্যালেন্স সিডি। তো ডেবিট ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স ক্রেডিট পাশে ডেবিট ব্যালেন্স ডেবিট পাশে স্থানান্তর করতে হয়। তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নমুনা ছকটি দেখছো। আমাদের কখনোই প্রাপ্তির চেয়ে প্রদান বেশি হতে পারে না, কিন্তু সমান হতে পারে। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমাদের জানা দরকার দুই ঘর নগদান বই কি, বা দুই ঘর নগদান বই কোন কোন প্রতিষ্ঠান প্রস্তুত করে থাকে। যে সকল প্রতিষ্ঠান নগদ অর্থের প্রাপ্তি প্রদান ছাড়াও ব্যাংক লেনদেনের সাথে জড়িত, ওই সমস্ত প্রতিষ্ঠান যে হিসাবের বই প্রস্তুত করে তাকে বলা হয় দুই ঘর নগদান বই। দুই ঘর নগদান বইয়ের মাধ্যমে আমরা নগদ প্রাপ্তি ও প্রদানের পরিমাণ জানতে পারি, ব্যাংক জমা ও ব্যাংক জমাতিরিক্ত অর্থের পরিমাণ জানতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা একটি নমুনা ছক দেখে নিই। টি ছকের অনুরূপ আমরা
সমান দুটি ভাগে ভাগ করব, বাম পাশকে ডেবিট, ডান পাশকে ক্রেডিট। ডেবিট পাশে ব্যাংক টাকা, নগদ টাকা, খতিয়ান পৃষ্ঠা নম্বর, ভাউচার নম্বর, তারিখ। অনুরূপভাবে ক্রেডিট পাশে ব্যাংক টাকা, নগদ টাকা, খতিয়ান পৃষ্ঠা, ভাউচার নম্বর, প্রদান টাকা। আসলে আমরা সংখ্যার ভিতরে লিখে ফেলি। তারিখ, প্রাপ্তি, ভাউচার নম্বর, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। তারিখ, প্রদান, ভাউচার নম্বর, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। আমরা একটি প্রস্তুত প্রণালী দেখে নেই। প্রথমে আমাদের তারিখের পরে তারিখ লিখব, এরপরে ব্যালেন্স। শুরুতে যদি কোনো ব্যালেন্স থাকে আমরা ব্যালেন্স লিখব বিডি আকারে। নগদের ব্যালেন্স থাকলে নগদের আকারে বসাবো। যদি ব্যাংকের শুরুতে ব্যাংক উদ্বৃত্ত থাকে তাহলে আমরা এই কলামে লিখব। যদি ব্যাংক জমাকৃত থাকে তাহলে আমরা এখানে ব্যালেন্স বিডি লিখে ব্যালেন্স বিডি লিখে ব্যাংক কলামে বসাবো। এরপরে সকল প্রকার প্রাপ্তি আমরা নগদ থাকলে নগদের ঘরে, ব্যাংকের মাধ্যমে পেলে ব্যাংকের ঘরে বসাবো। অনুরূপভাবে যদি আমাদের প্রদান থাকে, নগদ প্রদান থাকলে নগদের ঘরে বসাবো। যদি ব্যাংকের মাধ্যমে আমরা কোনো প্রদান করি ব্যাংকের কলামে বসাবো। এবং নির্ধারিত সময় শেষে অর্থাৎ মাস শেষে আমরা হিসাবের ডেটা আনবো। প্রথমে আমরা ডেবিট পাশে নগদের ঘর যোগ করব। এই যোগফল আমরা ক্রেডিট পাশে স্থানান্তর করব, কারণ আমাদের কখনোই নগদ প্রাপ্তির চেয়ে নগদ প্রদান বেশি হতে পারে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমাদের লক্ষ্য করতে হবে ব্যাংক কলামের সময়ে ডেবিট পাশে ব্যাংকের কলাম বেশি না ক্রেডিট পাশে বেশি। যদি ডেবিট পাশে বেশি হয় তাহলে আমরা ডেবিট পাশে আগে যোগ করব, এই যোগফলকে ক্রেডিট পাশে স্থানান্তর করব। এই টোটাল ডেবিট ব্যালেন্স থেকে ক্রেডিট বাদ দেব, যেটা থাকবে আমাদের এখানে ব্যালেন্স আকারে বসবে। এরপরে যদি কখনো ব্যাংক ক্রেডিট ব্যালেন্স মানে ক্রেডিট জমার পরিমাণ বেশি থাকে, প্রদানের পরিমাণ বেশি থাকে, তাহলে ওই টোটাল ডেবিট পাশে আসবে। এরপরে প্রদানের টোটাল থেকে প্রাপ্তির টোটাল বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেই ডিফারেন্স বা ব্যবধান এখানে বসবে। এটাকেও বলা হয় ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু বলে নেই, নগদের টোটাল থেকে টোটাল প্রদান, প্রাপ্তি থেকে টোটাল প্রদান বাদ দিলে যেটা থাকবে এটা ব্যালেন্স সিডি আকারে আমাদের লিখতে হবে। ডেবিট ব্যালেন্স ডেবিট পাশে স্থানান্তর করতে হবে, ক্রেডিট ব্যালেন্স ক্রেডিট পাশে স্থানান্তর করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এছাড়াও আমাদের আরেক ধরনের নগদান বই আছে, 3 ঘরা নগদান বই। নগদ ব্যাংক সংশ্লিষ্ট লেনদেনের পাশাপাশি দেনাদারদের পাওনাদারদের দেনা পাওনা নিষ্পত্তির জন্য অনেক সময় কিছু ছাড় প্রদান করা হয়। যে সমস্ত ক্ষেত্রে ছাড় প্রদান করা হয় সেই ক্ষেত্রে 3 ঘরা নগদান বই প্রস্তুত করা হয়। 3 ঘরা নগদান বইয়ের একটি নমুনা ছক আছে, আমরা ছকটি দেখে নিই। নমুনা ছক 3 ঘরে। এখানেও টি ছকের অনুরূপ ডেবিট পাশে
ব্যাংক, নগদ, বার্তা, খতিয়ান পৃষ্ঠা নাম্বার, ভাউচার নাম্বার, প্রাপ্তি তারিখ। অনুরূপভাবে ব্যাংক, নগদ টাকা, বার্তা, খতিয়ান পৃষ্ঠা নাম্বার, ভাউচার নাম্বার, প্রদান এবং তারিখ। আমরা একটু লিখি, তোমরা দেখো। তারিখ, প্রাপ্তি, ভাউচার নাম্বার, খতিয়ান পৃষ্ঠা, প্রদত্ত বার্তা, নগদ টাকা, ব্যাংক টাকা, তারিখ, প্রদান, ভাউচার নাম্বার, খতিয়ান পৃষ্ঠা, প্রাপ্ত বার্তা, টাকা, নগদ টাকা, ব্যাংক টাকা। তো প্রথমে আমরা ব্যালেন্স যদি থাকে, ব্যালেন্স বিডি আকারে নগদের ঘরে নগদটা, ব্যাংকের ঘরে ব্যাংকে জমা যদি থাকে বসাবো। এরপর আমরা সকল প্রকার প্রাপ্তি ডেবিট পাশে বসাবো। যদি কোনো বার্তা আমাদের প্রদত্ত হয় তাহলে আমরা বার্তার ঘরে বসাবো। নগদ থাকলে নগদ টাকা, ব্যাংকের মাধ্যমে টাকা পেলে ব্যাংকের কলামে বসাবো। অনুরূপভাবে যদি কোনো প্রদান থাকে, নগদ টাকা ব্যাংকের মাধ্যমে প্রদান করলে ব্যাংকের ঘরে। যদি আমরা কখনো কোনো বার্তা পাই তাহলে বার্তার ঘরে বসাবো। এরপর নির্ধারিত সময় শেষে আমরা হিসাবের যে টানবো, বার্তার ঘরের টাকা টোটাল বার্তা এখানে বসাই দেবো। এরপরে নগদের ঘর আগে যোগ করবো ডেবিট পাশে, যোগ করার পরে এই টোটালটাকে আমরা ক্রেডিট পাশে স্থানান্তর করব। স্থানান্তর করার পরে টোটাল প্রাপ্তি থেকে টোটাল প্রদান বাদ দেওয়ার পরে যেটা থাকবে মাসের শেষ তারিখে এটাকে আমরা বলবো ব্যালেন্স সিডি। এই ব্যালেন্স সিডি অর্থাৎ হাতে নগদ উদ্ধৃত থাকলো। এরপরে আমরা লক্ষ্য করব ব্যাংকের ডেবিট পাশে বড় না ক্রেডিট পাশে বড়, যেই পাশ বেশি থাকবে সেই পাশ আমরা আগে যোগ করব। আমাদের ডেবিট পাশে বেশি আছে, এজন্য আমরা ডেবিট পাশে আগে যোগ করলাম। এই টোটাল ডেবিট পাশকে টোটাল যোগফলকে ক্রেডিট পাশে স্থানান্তর করলাম। স্থানান্তর করার পর আমরা এই টোটাল ব্যাংক থেকে, ব্যাংকে জমা থেকে টোটাল ব্যাংকের মাধ্যমে প্রদান যা এটা বাদ দিব। বাদ দেওয়ার পর যেটা থাকলো এই যে ব্যালেন্স আমাদের সিডি। এই সিডিকে আমরা পরবর্তী মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি আকারে এখানে বসাবো। এরপর আমরা টোটাল সবটা বন্ধ করে দেবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আগেই উল্লেখ করেছিলাম নগদান বই 4 প্রকার, খুচরা নগদান বই। কিন্তু নবম দশম শ্রেণীর বইতে খুচরা বই নিয়ে কোনো আলোচনা নেই, সেই কারণে আমিও তোমাদের সামনে বিষয়টি উপস্থাপন করলাম না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের যদি কোথাও কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে লিখবে, আমি উত্তর দিব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আজ আর নয়, সকলকে ধন্যবাদ।